নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। আগামীকাল অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মামলা আইএফএকে নিয়ে, যার শুনানি নির্ধারিত আছে হাইকোর্টে। লিস্টিংয়ে কত নম্বরে থাকবে সেটা অবশ্য রাতের আগে ক্লিয়ার হবে না, তবে সোমবারই হোক বা পরবর্তী কোনো ডেটেই হোক, এই মামলাটি কিন্তু সামথিং ডিফারেন্ট, একেবারে সম্পূর্ণ অন্য আঙ্গিকে মামলা। আইএফএর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে যা অত্যন্ত প্রাসঙ্গিক, কোর্টের কাছে বিবেচনাধীন আছে, কিন্তু এটা জনস্বার্থ মামলা। আইএফএ স্বশাসিত সংস্থা, কিন্তু তারপরেও জনস্বার্থ মামলা কিন্তু হাইকোর্ট গ্রহণ করেছে। কেন? এই জায়গাটা আপনাকে বুঝতে হবে, কারণ গত 3 বছর ধরে কন্যাশ্রী ক্লাব এবং জুনিয়র জেলা টুর্নামেন্টের জন্য 80 লাখ টাকা অনুদান পেয়ে আসছে রাজ্য সরকারের ক্রীড়া দপ্তর থেকে। হাওড়া মানিকতলার প্রতিনিধি হিসেবে রবীন ঘোষ চিঠি দিয়েছিলেন রাজ্য ক্রীড়া মন্ত্রককে এই ব্যাপারে বিস্তারিত জানাতে। রাজ্য সরকার তরফ থেকে প্রিন্সিপাল সেক্রেটারি স্পোর্টস ডিপার্টমেন্টের তিনি জানিয়ে দিয়েছেন আইএফএ সভাপতি এবং সচিবের সাথে যোগাযোগ করতে। এরপর তারা কিন্তু কোনো সহযোগিতা করেননি। এখানে পাবলিক মানি আছে 80 লাখ টাকা, মানে গত 3 বছরে পেয়েছি, এবারও কন্যাশ্রী কাপ চলছে, পুরো টাকা হয়তো আইএফএর ফান্ডে ঢোকেনি, নির্বাচন হয়েছে। যাই হোক, বুঝতেই পারছেন কত টাকা গভর্নমেন্ট অনুদান হিসেবে দিচ্ছে। এছাড়া নজরুল ইসলাম মুন্না চাঁদনীর প্রতিনিধি হিসেবে আইএফএকে জয় দত্তর আমলে গত 3.5 বছরে যে 12টি সংস্থার সঙ্গে ডিল হয়েছে, সেটা ফিনান্স কমিটির সঙ্গে অনেক সময় আলোচনা করা হয়নি। ফিনান্স কমিটিতে অতীতে অনেক কিছু এই নিয়ে আলোচনা হয়েছে, প্রশ্ন উঠেছে, কিন্তু সেটা প্রকাশ্যে চুক্তি কী আছে প্রকাশ্যে জানানো হয়নি। এর মধ্যে আবার ইন স্পোর্টস, যেটি আয়ারল্যান্ডের সংস্থা, যার সাথে 87 লাখ টাকা চুক্তি হয়েছিল, কিন্তু আইএফএ 45 লাখ টাকার আশেপাশে পেয়েছে। ইন স্পোর্টস সেই টাকাটা দেয়নি। 199টি ম্যাচ দেখানো হবে বলে তারা প্রতিশ্রুতি দিয়েছিল। কলকাতা প্রিমিয়ার লিগ 2023-এ একটা বেসরকারি সংস্থা, বিদেশি আবার, তার স্পন্সরশিপ, সেখানে বেশ কিছু নিয়ম আছে, সেই নিয়ম কত না মানা হয়েছে সেটা দেখার জন্য ফরেন্সিক অডিট চেয়ে এই জনস্বার্থ মামলাটি হয়েছে। নজরুল ইসলাম মুন্না আইএফএকে চিঠি দিয়েছিলেন বিস্তারিত জানানোর জন্য। আইএফএর তরফে জানানো হয় যে আমরা বিস্তারিত জানাবো না, কাগজপত্র আপনি আমাদের দপ্তরে এসে দেখে যেতে পারেন। কিন্তু ফিনান্স কমিটির সদস্যরাও অনেক ক্ষেত্রে অন্ধকারে আছেন, তাদেরকে পুরোটা জানানো হয়নি। এরপরে আসছে সাচি স্পোর্টসের সাথে চুক্তি। সাচি স্পোর্টসের কাছ থেকে বিপুল টাকা পাওয়া উচিত, 2.5 কোটি টাকা পাওয়া উচিত কলকাতা প্রিমিয়ার লিগ এবং আইপি শিল্ডের জন্য, 2 কোটি টাকা পাওয়া উচিত বেঙ্গল সুপার লিগের জন্য। কত টাকা পেয়েছে এটা কিন্তু ফিনান্স কমিটিতে আলোচনা হলেও বিস্তারিত জানানো হয়নি। অনেক ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে সাচি স্পোর্টসের সাথে আইএফএর চুক্তি এবং কত টাকা সাচি স্পোর্টস পাচ্ছে তার উপরে সেটা নিয়ে ধোঁয়াশা আছে। ক্লাবগুলির অনুদান বাকি। 1 বৈশাখ থেকে শুরু হবে নতুন ফুটবল মরশুম। বেশ কিছু ছোট ক্লাব আপনারা দেখবেন বিভিন্ন সামাজিক মাধ্যমে তারা কিন্তু ট্রায়াল শুরু করে দিচ্ছে। সেখানেও তো প্লেয়ারদের কিছুটা টিফিন দিতে হবে, জল দিতে হবে, তারপর ক্লাবের প্র্যাকটিস শুরু হবে। টাকাটা এই মুহূর্তে পেলে ভালো হয়, কিন্তু সাচি স্পোর্টস সেই টাকাটা যে দিচ্ছে না, পুরো টাকা যে দেয়নি, সে ব্যাপারটাও কিন্তু আইএফএর সচিব অনির্বাণ দত্ত ওরফে জয় অস্বীকার করেননি। পুরো ব্যাপারটা নিয়ে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা, এই জনস্বার্থ মামলাটি রয়েছে। দেখা যাচ্ছে সাচি স্পোর্টস আইএফএর ফান্ডে টাকা না পাঠিয়ে অন্য কাউকে লোন দিচ্ছে, মানে তারা ফুটবলের সাথে জড়িত আছেন তাকে লোন দিচ্ছে, কিন্তু সাচি স্পোর্টসের তো লোন দেওয়ার কথা নয়। তারা তো এরকম কোনো ফিনান্সের মতো বিজনেস করেন না। এই ব্যাপারটা কিন্তু আরও
বিভিন্ন প্রশ্ন, যেটা মে মাসের প্রথম সপ্তাহে হয়তো আরও প্রকাশ্যে চলে আসবে। বিভিন্ন ব্যাপারে কিন্তু নানান রকম কথা শোনা যাচ্ছে। এই ব্যাপারে জনস্বার্থ মামলাটি তাই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অন্য সব মামলার চেয়ে আলাদা। ফরেন্সিক অডিট মানে পুঙ্খানুপুঙ্খানু দিতে হবে। মনে রাখতে হবে যে আইএফএ ট্রেজারার এই জয় দত্তর টেনিয়রে তিনি পদত্যাগ করেছেন গত 25শে জুন নৈহাটি স্টেডিয়ামে। কলকাতা প্রিমিয়ার লিগের যে বর্ণাঢ্য উদ্বোধন হয়েছিল তার জন্য 25 লাখ টাকা বিল করেছিল সংশ্লিষ্ট সংস্থা। পরবর্তীকালে কিন্তু তারা ভাউচার প্রডিউস করতে পারেনি, সেখানে 7 থেকে 8 লাখ টাকা দেবাশিস সরকার তিনি কিন্তু ইস্তফা দিয়েছেন। তিনি এটা মেনে নিতে পারেননি। তিনি কোনো কথা আজ পর্যন্ত মিডিয়ায় বলেননি, শুধু একটা ছবি পোস্ট করেছিলেন। শীত দ্বারা বিক্রি হয়নি বলে একটি টি শার্ট পরে তিনি ছবি দিয়েছিলেন, যা বলার ওর মধ্যেই হয়ে গেছে। সৌরভ পালও রেজিগনেশন দিয়েছেন, তবু এর পরবর্তীকালে 6 ডিসেম্বর দিলেও গত 3 মাসের মধ্যে গভর্নিং বডির মিটিং কিন্তু ডাকা হয়নি তার ইস্তফাপত্র নিয়ে। সেদিকেও আমাদের নজর থাকবে। তার মধ্যেই কিন্তু সামথিং ডিফারেন্ট এই মামলা, যেটা আইএফএ সম্পর্কিত যে বিভিন্ন অভিযোগ, সেই ব্যাপারে একটা নতুন মোড়ে দাঁড়িয়ে আছে। যদিও শাসক গোষ্ঠী জয় দত্ত ঘনিষ্ঠ মহল থেকে বলা হয়েছে এই মামলা দাঁড়াবে না, আইএফএর বিরুদ্ধে কোনো জনস্বার্থ মামলা হতে পারে না, 2 মিনিটে উড়ে যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে পাবলিক মানি জড়িত আছে, যার জন্য মামলাটি কিন্তু গ্রহণ করা হয়েছে এবং হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসেই কিন্তু শুনানি হবে। এটাই ছিল আইএফএ এবং কলকাতা ফুটবল সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট।